স্কুল থাকলে স্কুল কখনো চলবে, আবার মাঝে মধ্যে ছুটি হবে, ছুটি হলে আবার স্কুল খুলবে। গত 100 বছরে আমাদের অভিজ্ঞতা কিন্তু স্কুল নিয়ে এরকমই। ঠিক আমরা যদি এই করোনাকালীন সময়টা বলি, এই করোনাকালীন সময় আমাদের একটা নতুন অভিজ্ঞতা। স্কুল বন্ধ হবে, বন্ধ হলো, কিন্তু স্কুল কবে খুলবে তার কোনো দিনক্ষণ তারিখ আমরা কিছুই জানতে পারিনি, জানিনি, অথবা অনেকবার করে স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছে, খোলা যায়নি। এরকম একটি বাস্তবতা, এরকম একটি অভিজ্ঞতা পেরিয়ে বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের স্কুল শিক্ষকরা এবং স্কুলে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলেরই উৎসবের জায়গা সেই স্কুল কাল খুলছে 544 দিন বাদে। পৃথিবীতে যে এই করোনা কারণে যেসব স্কুলগুলো বন্ধ ছিল, যতদিন ধরে বন্ধ ছিল দেশে দেশে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় শীর্ষে। এখনও পানামা আছে, পানামার স্কুল এখনও সেই অর্থে খোলেনি। বাংলাদেশের স্কুলও আমরা করোনার আগে যেমন করে প্রতিদিন ক্লাস, 8 ঘন্টা ক্লাস, 6 ঘন্টা ক্লাস, সেরকম জায়গায় যাচ্ছি না। নতুন একটা ধরনের, নতুন রকম করে আপাতত স্কুল তো খুলছেই। সেই স্কুল খোলার উৎসবে গোটা বাংলাদেশ এখন একরকম করে উত্তেজিত। আমরা বলছি এক ধরনের উৎসব, স্কুল উৎসব। সেই উৎসবের যদি বলি, যে কোনো উৎসবেরই চাঁদ রাত, মানে আগের রাতটা, আজকের এই রাত, আমরা স্কুল উৎসবের প্রারম্ভিক উৎসবটা একটু ডিজিটালি সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই সবাইকে নিয়ে। যারা অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা যারা দেখছেন, তারা যদি ফোনে অথবা আমাদের অনলাইন যে ব্রডকাস্ট হচ্ছে সেখানে আপনাদের কোনো মতামত, কোনো অনুভূতি, কোনো কথা বলতে চান, নিশ্চয়ই আমরা সেটা প্রচার করব। সরাসরি ফোনেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর আমরা সারা বাংলাদেশ থেকে কিছু কিছু স্কুলের শিক্ষক বা স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদেরকে কানেক্ট করার চেষ্টা করব। আগেই বলেছি, আগের মতো স্কুল হবে না, আবার আগের মতো অনুষ্ঠানগুলো নেই এখন, যে সরাসরি স্টুডিওতে অনেক লোকজন এসে বসে কথা বলছেন, সেরকম নেই। কিন্তু আগের মতো না হলেও নেহাত মন্দ নয়, গোটা বাংলাদেশকে আমরা এক করতে পারছি তথ্য প্রযুক্তি দিয়ে। আমরা আজকে এই স্কুল উৎসবে স্টুডিওতে সরাসরি পেয়েছি মাসুদ কামালকে। এই উৎসবে বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ মাসুদ কামাল সামিল হয়েছেন। সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে কথা বলবেন, উৎসবের কথা জানাবেন। আমরা দৈনিক শিক্ষা .com-এর সম্পাদককে কানেক্ট করেছি, তিনি আমাদের সঙ্গে জুমে কানেক্ট হচ্ছেন। সিদ্দিকুর রহমান, ডক্টর আয়েশা আক্তারকে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর আয়েশা আক্তার 250 শয্যা বিশেষায়িত যক্ষ্মা হাসপাতালের সহকারী পরিচালক, কিন্তু আয়েশা আপাকে আমরা নানানভাবে আমরা চিনি। করোনাকালীন সময়ে তিনি কি করবেন, কি করবেন না, কেমন করে করবেন, সব কিছু আমাদের মিডিয়াতে খুব পরিষ্কার করে বলতেন। এরকম স্কুল উৎসবে নিশ্চয়ই আয়েশা আপা তার করণীয়র কথা ভুলে যাননি, বাচ্চাদেরকে আবারও নতুন করে মনে করিয়ে দিবেন। আর আগেই বলেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষকরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা যার সঙ্গে যখন যুক্ত হব পরিচয় করিয়ে দিব। আগে একটু দেখে নেই রেজওয়ান ফয়েজের রিপোর্ট। রাত পোহালেই খুলছে স্কুল, আর রাত পোহালেই স্কুল উৎসব। করোনা সংক্রমণের একেবারে শুরুতেই গত বছরের 17 মার্চ সেই যে তালা লেগেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরজায়, 17 মাস 25 দিন পর রোববার খুলছে সেই সব স্কুল কলেজের আঙিনা। ইউনিসেফ বলছে, করোনাকালে সবচেয়ে বেশি সময় ধরে স্কুল কলেজ বন্ধের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 544 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শুরুতেই একেবারে স্বাভাবিক সময়ের মতো হচ্ছে না পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও ক্লাসে আসবে প্রতিদিন। এছাড়া বাকি শ্রেণীগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে আপাতত একদিন ক্লাসে আসবে। অভিভাবকদেরকে সবার প্রতি আমার অনুরোধ, যে বাড়ি থেকেই, যদি বাড়ি থেকেও সংক্রমিত থাকেন, বাড়িতে কারো উপসর্গ থাকে বা শিক্ষার্থীর উপসর্গ থাকে, তাহলে দয়া করে শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন না। এছাড়া শুরুতে দিনে 2টি করে ক্লাস রেখে রুটিন তৈরি করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। নির্দেশনা দেয়া হয়েছে, আপাতত শিক্ষার্থীদের কোনো অ্যাসেম্বলি বা সমাবেশ করা যাবে না। রোববার থেকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ক্লাসের সময় 3 ফুট দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে বসানো হবে শিক্ষার্থীদের।
এখন প্রশ্ন হলো, কবে পুরোপুরি স্বাভাবিকভাবে শুরু হবে শিক্ষা কার্যক্রম? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হয়ে যাবার শঙ্কাও কিন্তু রয়েছে। সকল স্বাস্থ্যবিধি মেনেই সেখানে শ্রেণীকক্ষে পাঠদান হবে, কাজেই আশা করছি সংক্রমণ বাড়বে না। তারপরেও যদি সংক্রমণ দেখা যায় যে কোনোখানে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিতে হয়, সেটা নিতেও আমরা দ্বিধাবোধ করব না। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা বাচ্চাদের যেরকম ছবি দেখি, ছোটাছুটি খেলছে, উল্লাস করছে, আনন্দ করছে, সেই ছবিটা বোধহয় পাল্টে যাবে এবং কালকে নতুন নতুন ছবি আমাদের আর্কাইভে যুক্ত হবে, স্টকে যুক্ত হবে, এরকম একটি অবস্থায় কবে আবার স্বাভাবিক, এইরকম একটি প্রশ্ন রেখেছেন রেজওয়ান ফয়েজ তার রিপোর্টে। আমি মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করি। উৎসবের আগের রাত এবং এই উৎসবের আঁচটা কেমন পাচ্ছেন? আপনিও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার খবরগুলো হেড অফ নিউজ হিসেবে নিজে সমন্বয় করেন, অনেক সময় অনেক কোয়ারিজ থাকে, অনেক কিছু আপনি আবার আইডিয়াও দিয়ে দেন। নিজে খবর সমন্বয় করতে গিয়ে উৎসবের আঁচটা কেমন পাচ্ছেন? উৎসবের আঁচটা আসলে আমি মনে করি খুবই প্রবল এই কারণে বাচ্চাদের মধ্যে কিন্তু আগ্রহটা মানে বেশি, আমি মনে হয়েছে আমার কাছে অনেক বেশি। তারা স্কুল খুলবে, স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে। লেখাপড়াটা কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্ট না, বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার তারা এখানে খেলতে পারবে, হই হই করতে পারবে, এই বিষয়টা কিন্তু আছে। কিন্তু দেখেন আজকে শিক্ষামন্ত্রী যে কথাটা বললেন, যদি সংক্রমণের হারটা বেড়ে যায় পরবর্তীতে আবার কিন্তু বন্ধ করে দেওয়া হবে। কাজেই স্কুল খুলেছে আনন্দের ব্যাপার, সেই সঙ্গে কিন্তু একটা দায়িত্বের ব্যাপারও আছে একদম। এবং যদি এই দায়িত্বটা পালন করতে না পারি আমরা, তাহলে কিন্তু আমাদের অভিজ্ঞতা খুবই নেতিবাচক হবে, খুবই মর্মান্তিক অভিজ্ঞতা হবে। তার মানে তার আগে বাচ্চাদেরকে আমরা যে হই হই উল্লাস, অনেকদিন পরে স্কুল খুলছে, তার আগে মাথায় ঢুকিয়ে দেওয়া যে এই আনন্দ কিন্তু বেশি দিন টিকবে না যদি তারা ঠিক করে নিয়মটা না মানে। হ্যাঁ, এটা খুব জরুরি। কিন্তু আমার কথা হলো কি, বাচ্চা তো সে কিন্তু আমার আপনার মতো আপনি বয়স্কদেরকে বানাতে পারছেন, তা তো পারেননি। এখন বাচ্চারা কিন্তু মানে, এটা ভেরি ইন্টারেস্টিং, বাচ্চারা কিন্তু মানে, ওদের কিন্তু বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা মানে। এখন সে ঘরে কি দেখে, সে তার বাবা মা বড় ভাই বোন এদের কাছে কি দেখে, এদের মধ্যে যদি একটা ড্যাম কেয়ার ভাব দেখে, তো তাদের মধ্যে কিন্তু ওই একই জিনিস কাজ করবে। আমি কিন্তু আপনার এই এই স্টেটমেন্টটা আমি নেব যে বাচ্চারা মানে ঘরে যাই দেখুক না কেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে কোনো কর্মসূচি, যেমন ধরেন ডায়রিয়াতে খাবার স্যালাইন খাওয়াবেন বা বারবার করে হাত ধোবেন অথবা স্যানিটারি পায়খানা ব্যবহার করবেন, এইগুলোর যে ক্যাম্পেইন, সেগুলো বিভিন্ন এনজিওর সঙ্গে সঙ্গে এনজিওরা বাচ্চাদের মাধ্যমে স্কুলে এই ধরনের কিছু ক্যাম্পেইন অনেক জোরালোভাবে দিয়েছে এবং যার ফলে সফল হয়েছে। তাইলে আমরা কি স্কুলের বাচ্চাদের মাধ্যমেই কি করোনা থেকে এই যে মাস্ক পরা, হাত ধোয়া, এটা বারবার করে, ওরা তো বাবা মার চেয়ে স্কুলের শিক্ষকের দিকে ঠিক আছে, কিন্তু এখানে হয়েছে কি বলি আপনাকে, আমি জিনিসটা সময়টা কিন্তু অনেক লম্বা। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমি যখন আগে বাসায় ফিরতাম, আমার বাসায় একটা শিশু আছে কিন্তু ক্লাস 6-এ পড়ে, আমি যখন বাসায় ঢুকতাম, ঢোকার সঙ্গে সঙ্গে সে আমাকে বলতো বাবা হাত ধোও, বলতো কয়েকদিন বলছে। আমি কি সবসময় হাত ধুতে পেরেছি? যদি আমি না পারি তাহলে কিন্তু আমি বাচ্চাকে বুঝিয়ে দিলাম যে মাঝে মাঝে হাত না ধুলেও চলে। ব্যাপারটা খেয়াল করেন। এখন এই বিষয়গুলো কিন্তু স্কুলেও হতে হবে, স্কুলের টিচারকে সতর্ক হতে হবে। দেখেন অনেক মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে এর মধ্যে। সবই তো সরকারি স্কুল না, বেসরকারি যে স্কুলগুলো আছে এদের বছর 1.5 বছর তো, তাই না, অনেকেই বেতন পায় না, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। কারণ যখন ভার্চুয়ালি চলেছে বেতন তো দেয়নি কেউ, বলছে আমার ছেলে তো স্কুলে যায় না, বেতন দেবো কেন? এখন শিক্ষকদের কিন্তু খুব কেয়ারফুল হতে হবে যে আমরা কি আবার বন্ধটা চাই, কারণ এরকম উদাহরণ কিন্তু আছে। আমি আজকেই দেখলাম আমেরিকাতে একটা স্কুল খুলে দেওয়ার ফলে যে কি একটা ঝামেলা কিন্তু হয়েছিল, বাচ্চাদের মধ্যে কিন্তু আপনার এটা বেড়ে গেছে। তো আমার কথাটা হলো কি, এইভাবে যদি সবাই সতর্ক হয় তাহলে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ নিয়েই আসলে স্কুলটা খুলছে। যদিও বলছি উৎসব, কিন্তু যে কোনো উৎসবের মধ্যে কোথাও না কোথাও একটু
একটা ওয়ার্নিংও আছে, বিশেষ করে এই করোনা সময়ে আমরা শুনি। কথা বলে নেই, আমার তো মনে হয় যে স্কুলে যে পড়াচ্ছে না, এই পাঠ্যসূচিতে প্রতিদিন শুরুর ক্লাসটা এই করোনা বিষয়ক সচেতনতা দিয়ে শুরু করা উচিত। এটা আমার কাছে মনে হয় একদম বই খোলার আগেই, কারণ বই খোলার আগে অ্যাসেম্বলি তো হচ্ছে না, অ্যাসেম্বলি তো হচ্ছে না, কিন্তু বই মানে যে কোনো পড়ার আগেই প্রথমে হাত ধোয়া এবং কেন মাস্কটা পরবো, কতক্ষণ পরে থাকবো সেটা নিয়ে রিমাইন্ডার দিলে, এবং তা না হলে কিন্তু স্কুল আবার বন্ধ হয়ে যাবে, এরকম একটি শর্ত জুড়ে দেওয়া যায় কিনা। নিশ্চয়ই শিক্ষকরা এটা ভালো বুঝবেন। আমি ডক্টর আয়েশা আক্তারের কাছ থেকে একটু শুনে নেই। আপা, আমরা বাচ্চাদের মাধ্যমে কি সচেতনতাটা অনেক বেশি এফেক্টিভ করতে পারবো বলে আপনি আশা রাখছেন? জি, ধন্যবাদ। যেহেতু স্কুলটা হলো মূল ভিত্তি, তো বাচ্চারা আসলে বছর ধরে বাসা থাকাতে কিন্তু মানসিকভাবে হয়তো হয়ে গেছে, কিন্তু ব্যবহার করা অথবা মাস্কটা পরে, এটা কিন্তু বাচ্চারা অনেক কিছু, তারা কিন্তু বাসা থেকে কাছ থেকে অনেকটাই শিখেছে। আমি আমার জি, আমরা আয়েশা আপার কথাটা খুব পরিষ্কার শুনছিলাম, ভেঙে যাচ্ছে। আমার মনে হয় আমার সহকর্মীরা একটু ঠিক করে নেবেন। আয়েশা আপার কাছে যাব। সিদ্দিকুর রহমান খান, প্রস্তুতির কথা বলছি, আমরা বলছি উৎসবের আগে প্রত্যেক দিনই পত্রিকায় দেখছি সাফ সুতরো করা হচ্ছে, 3 ফিট দূরে, 3 মিটার দূরে দূরে বসানো হবে, এবং সেটা কয়দিন কন্টিনিউ করতে পারবে। আদৌ কি এই প্রস্তুতিটা খুব ভালোভাবে করতে পেরেছে? স্কুল খোলার আগে তো আরও অনেক কিছুই দরকার হয়। আমি দৈনিক শিক্ষা.com-এর সম্পাদকের কাছে জানতে চাই। জি দিদি, আপনাকে ধন্যবাদ। প্রস্তুতির কথা বলছিলেন। গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সাহেব গতকাল ঠিক 12টার সময় এই আমাদের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটি স্কুল, ওটার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 80 জনের মতো শিক্ষক কর্মচারী আছেন। এই শিক্ষকরা সবাই এই যে মহাপরিচালক তার হয় ব্যাচমেট না হয় জুনিয়র। মহাপরিচালক মহোদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ ওই স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের। তো এই মহাপরিচালক মহোদয় গত 1-1.5 বছর ধরে শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা দিয়েছেন, সর্বশেষ যে নির্দেশনা ছিল 9 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদেরকে এই নির্দেশ পালন করতে হবে। উনি গতকাল দুপুরে গিয়ে দেখলেন, আরো কয়েকটা স্কুলে গিয়েছেন, কিন্তু সবচাইতে খারাপ দেখছেন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের, অর্থাৎ যে স্কুলটা চালাচ্ছেন তার একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এবং জুনিয়র এবং তার সহ ব্যাচমেট ভাই বোনরা। তো প্রস্তুতির অবস্থায় এই মহাপরিচালকের যারা ভক্ত, যারা সবাই চিনেন, আর তারাই নির্দেশনা কতটুকু পালন করেছেন এটি কিন্তু মহাপরিচালক মহোদয় নিজ চোখে দেখেছেন। তো আরেকটি বিষয়, গত 6 মাস ধরে প্রতিষ্ঠান প্রধানরা আমাকে ব্যক্তিগতভাবে শ্রেণী কার্যক্রম বন্ধ, তো আমরা কেন স্কুলে যাব? তারপরে বলা হয়েছে স্কুলে বইপত্র আছে নষ্ট হবে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে নষ্ট হবে, স্কুলের ফ্যান বা অন্যান্য জিনিসপত্র সেগুলো চুরি হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ শিক্ষক অন্যান্য সব সহ সবাই যেন স্কুল কলেজে মাদ্রাসায় রেগুলার যান। তো আমরা গত বৃহস্পতিবার কি দেখলাম, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ শিক্ষা ভবন, যেটা ভবন নামে যেটা পরিচিত, এখানকার মধ্যে একটি লাইব্রেরি আছে, সেটার নাম বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ লাইব্রেরি। তো এই লাইব্রেরি বৃহস্পতিবারে আমি গিয়ে দেখলাম সেখানে সবগুলো বই উইপোকায় কেটে ফেলেছে। তো যে অধিদপ্তর শিক্ষকদেরকে তার অধীনস্থ মাধ্যমিক এবং তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বললেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে, কিন্তু সেই শিক্ষা অধিদপ্তরের মধ্যে যে বঙ্গবন্ধু কর্নার তার সবগুলো বই উইপোকায় কেটে ফেললো। তো আসলে প্রস্তুতির এই হলো অবস্থা আমাদের যারা শিক্ষা প্রশাসনে আছেন তাদের। তো এইখানে অনেক শিক্ষকরা আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন,
আমি তাদের কাছে একটু জানতে চাই, জি। এই যে স্কুলে যে 3 ফুট দূরত্বের কথা বলা হয়েছে, তো আমি ঢাকার উদাহরণ দেই। ঢাকার মিরপুর 10 বা 14 থেকে লোকাল বাসে করে যে ছাত্রটি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাবেন, অথবা ভেটারনারি আসবেন, অথবা মতিঝিল আইডিয়ালে আসবেন, তো উনি তো লোকাল বাসে অথবা মাইক্রো বাসে আসলেন, এসে যে মাস্ক পরা থাকবেন সেই মাস্ক নিয়ে কি ওই ছাত্র বা ছাত্রী স্কুলে যাবে কিনা, স্কুল বা কলেজের পক্ষ থেকে স্পেশাল মানে নতুন করে কোনো মাস্ক দেওয়া হবে কিনা, এই 3 ফুট যে দূরত্ব এটি তারা স্কুলের মধ্যে বাস্তবায়ন করলে কতটুকু কাজে আসবে। যে ছাত্রটা লোকাল বাসে আসলো অথবা স্কুল বা কলেজের মাইক্রো বাসে আসলো, এই প্রশ্নটি আমার আসলে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান যারা ম্যানেজমেন্টে আছেন তাদের কাছে। অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা ঢাকার বাইরে থেকেই শিক্ষকদেরকে মূলত যোগাযোগ করেছিলাম। ঢাকার ঠিক আশপাশের বলতে নারায়ণগঞ্জের একজন আছেন। যাই হোক, অন্যরা হয়তো ঢাকার পক্ষ থেকে কথা বলবেন। তার আগে যেই প্রস্তুতির কথা আপনি উদাহরণ দিয়ে বলেছেন, আমাদের সহকর্মী একে আজাদ ঘুরে ঘুরে একটু চেষ্টা করেছেন এরকম প্রস্তুতির কিছু ছবি তুলে আনার। সেই ছবিটা কেমন ছিল একটু দেখাই। শ্রেণীকক্ষগুলো কতটা পাঠদান উপযোগী হলো খোলার একদিন আগে তা ঘুরে ঘুরে দেখছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অথচ প্রতিষ্ঠানের আঙিনার পরিবেশ একেবারেই উল্টো। যেখানে সেখানে ময়লা আবর্জনা, দেয়াল চুঁয়ে পানি গড়িয়ে পড়ছে, কোথাও ড্রেনেজ ব্যবস্থাপনাও অপরিচ্ছন্ন। শিক্ষা প্রতিষ্ঠানের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ পরিদর্শন টিম। যেহেতু লোকবল একেবারেই কম, 4 জনের বেশি আমার পরিচ্ছন্নতা কর্মী নাই, তা আমি সবাইকে খাটাচ্ছি। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যে প্রিমিসেসগুলো আছে এটা নোংরা হয়ে আছে। মাঠের যে কাজগুলো তাৎক্ষণিক সরানোর জন্য আমরা শ্রমিক নিয়োগ করার জন্য পরামর্শ। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কয়েকটি কক্ষের বেহাল দশা, আসবাবপত্রের ধুলোবালি জমা, কোথাও কোথাও পরিচ্ছন্নতার বালাই নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানকার নোংরা পরিবেশ দেখে অসন্তুষ্ট স্থানীয় জনপ্রতিনিধিও। স্কুলের ম্যানেজমেন্ট যারা আছে তাদের কিন্তু ওই রকম পরিচ্ছন্নতা আমরা সেরকম পাইনি। আরো আগেই পরিষ্কার হওয়ার কথা ছিল, এত লেট কেন? দফায় দফায় বৈঠক গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এরই মধ্যে কতটা বাস্তবায়ন হয়েছে এর অগ্রগতি নিয়ে এমন বৈঠক। শনিবার স্কুলে গিয়ে দেখা যায় এখনো মেরামতের কাজ চলছে, পরিচর্যাও অব্যাহত। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুলে প্রবেশ করতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে, তার জন্য প্রায় 100% প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সিদ্দিকুর রহমান যে প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নের সাথে বোধহয় কিছুটা যোগ করলেন আজাদের রিপোর্ট এবং ছবি আমরা যেটা দেখালাম। শিক্ষকরা কেউ এই ব্যাপারে কথা বলবেন কিনা, যারা আছেন আমাদের সঙ্গে, প্রস্তুতির কি অবস্থা? আমি যদি প্রথমে কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষককে একটু সংযুক্ত করতে চাই, একে এম আক্তার হোসেন, তিনি কি আছেন আমাদের সঙ্গে? জি জি আছে। জি, আসসালামু আলাইকুম। আমরা যে প্রশ্ন রেখেছেন সিদ্দিকুর রহমান এবং প্রস্তুতির যে ছবি, যে চিত্র আমরা দেখলাম, আমরা একটু আপনার মুখেই শুনতে চাই। স্কুলের প্রধান শিক্ষক, আপনি একরকম করে বলবেন, সকালবেলা যদি অন্য দৃশ্য থাকে তখন নিশ্চয়ই ছাত্রদের কাছে আপনি বিব্রত হবেন, সুতরাং আমরা আপনার কাছে সঠিক তথ্যটাই পাবো আশা করি। জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই যে সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক আমাদের সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা আজকে সম্পন্ন করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই স্টুডেন্টের এবং অভিভাবকের সাথে আমার মিটিং করে আমি সেগুলা এই তাদের কাছে মানে জানিয়ে দিয়েছি এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে যে অভিভাবকরা সার্বিক সহযোগিতা করবে এবং শিক্ষার্থীরাও দেখলাম যে খুব আগ্রহ সহকারে মানে আসার জন্য বিদ্যালয়ে খুব অধীর আগ্রহে মানে আনন্দঘন পরিবেশে আসতে পারবে। সেই জন্য যত রকমের প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা সব নিয়েছি। আশা করি আগামী দিন থেকে স্কুল খুললে এবং আমাদের সকল স্বাস্থ্যবিধি মেনে ইনশাল্লাহ আমরা সব কার্যক্রম পরিচালনা করতে পারবো। যে প্রশ্নটা থাকে যে দফায় দফা অনেকবার করে স্কুল খোলার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু এরই মধ্যে
আপনাদের অর্থাৎ সরকারি স্কুল বা ইভেন বেসরকারি স্কুলেও স্কুল পরিচালনা কমিটি বা যারা চালান তাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট ছিল আপনারা যাতে গিয়ে স্কুল ঠিক আছে কিনা, আসবাবপত্রগুলো ঠিক আছে কিনা, বই, লাইব্রেরি, বিজ্ঞানাগার, সেখানকার যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেগুলো একটু দেখা। আর নিশ্চয়ই সিদ্দিকুর রহমান খান যোগ করবেন যে করোনাকালে স্কুল বন্ধ থাকলেও সরকারি স্কুলগুলোতে সেখানে তো বেতনটা নিয়মিতই ছিল। আমরা আজাদের রিপোর্টে যে ছবি দেখলাম সেটা দুটি সরকারি স্কুলের, তাইলে অনেক সরকারি স্কুলেই হয়তো বা এরকম অবস্থা ধরে নিচ্ছি। কেন 4 জন করেই কি পরিচ্ছন্নতা কর্মী থাকে? স্কুল যখন খোলা থাকে তাহলে কি বাচ্চারা পরিষ্কার করে? এরকম প্রশ্ন কিন্তু মানুষের মাথায় আসবে। ডক্টর আয়েশা, আমরা একেএম আক্তার হোসেন, আপনি যোগ করছিলেন। জি জি, আমার স্কুলটা এই কুমিল্লা বোর্ডের মধ্যে সর্ববৃহৎ স্কুল এবং সর্বোচ্চ শিক্ষার্থী এখানে পড়ে। আমাদের পরীক্ষার্থী সহ আমার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 7613 জন এবং আমার 2 শিফটের স্কুল। ইনশাল্লাহ আমার পরিচ্ছন্ন কর্মী আছে 10-12 জন। আমরা সকলকে আমরা নিয়মিত এই কার্যক্রমে অংশগ্রহণ করাই এবং আমার স্কুল যদিও এই দীর্ঘদিন বন্ধ থাকলেও আমাদের স্কুলের শিক্ষকরা আসা যাওয়া ছিল এবং সকল কর্মচারী সবসময় আসা যাওয়া করতো। আমিও নিজেও রেগুলারই যেতে চেষ্টা করেছি, যে কারণে আমাদের স্কুল আসলে বেশি আবর্জনাযুক্ত হয়নি এবং আমাদের যে টয়লেট হতে শুরু করে মানে যত রকমের এই কক্ষ, লাইব্রেরি বা পাঠাগার সবগুলাই মোটামুটি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবসময় আমি না, যেটা যে বঙ্গবন্ধু কর্নারে সব বই উই পোকাতে ধরেছে, এইটা তো অনেক জায়গায় থেকে হয়তো বা আমরা কালকে শুনতে পাবো। আগে থেকে চেক করেছেন নাকি? আমি আরেকজন শিক্ষকের কাছ থেকে শুনি। সুব্রত নাথ, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সুব্রত নাথ। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রস্তুতি শেষ। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আমরা প্রতিটি পালন করেছি। পাশাপাশি আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, আমাদের যে স্কুলের পেজ আছে সেই পেজে বিভিন্ন নির্দেশনা দিয়েছি। আর আমাদের মফস্বলগুলো আসলে ছোট শহর, মানুষের সাথে প্রায় সময় আমাদের দেখা হয়ে যায়। বিভিন্ন ভাবে আমরা তাদেরকে সচেতন করেছি এবং আমরা যে মেসেজ দিয়েছি অভিভাবকদেরকে যে আপনাদের বাচ্চা আসবে ভালো কথা, কিন্তু যদি কারো বাসায় করোনা আক্রান্ত কোনো রোগী থাকে দয়া করে পাঠাবেন না। কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে যে আনন্দ, আমি একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত পরশুদিন যখন আমরা পেজে আমাদের রুটিনটা দিলাম এবং চূড়ান্ত ভাবে বললাম যে 12 তারিখ স্কুল খুলবে, একটা বাচ্চা কমেন্ট লিখেছে, আম্মু আম্মু দেখেন এই 3টা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ঈদের আনন্দের মতো। তো আমাদের প্রস্তুতি একদম শেষ। আমরা বাচ্চাদেরকে কালকে সকালে স্বাগত জানাবো। আমরা প্রচুর মাস্ক মজুত রেখেছি, স্যানিটাইজার রেখেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো বাচ্চাদের সুরক্ষার জন্য। আচ্ছা, যেটা বলছিলেন মাসুদ কামাল যে খুবই কঠিন মাস্ক পরানোটা, তো শহরের মানুষ ঢাকা শহরেও গত 2 বছর ধরে চেষ্টা করে মাস্কটা পরানো গেল না। বাচ্চারা এই মাস্ক নিয়ে ঠিকঠাক করে মাস্কটা পরবে, দৌড়াবে, খেলবে, ক্লাসেও ঠিক করে বসবে, এটার জন্য তো আর একটু বাড়তি তদারকি দরকার। আপনাদের ওই রুটিনের মধ্যে কোনো কৌশল আছে কিনা যে কিভাবে বাচ্চাদেরকে এটা নিশ্চিত করবেন? কারণ স্কুল খোলার কারণে যদি বাচ্চারা আক্রান্ত হয়, কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তাহলে তো আবারও অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে যাবে। কোনো কৌশল রেখেছেন কিনা? সুব্রত নাথ। হ্যাঁ, আমাদের কৌশল হচ্ছে যে আমাদের শিক্ষকরা যখন ক্লাসে যাবে, ক্লাস শেষ করে, আপনি জানেন যে 2টো পিরিয়ড হবে, 2টো পিরিয়ড শেষ করে একজন টিচার আসবে। তো এই সময় তারা বাচ্চাদের যেন সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকে, এই বিষয়টা আমরা অবশ্যই নিশ্চিত করবো। আমাদের শিক্ষকরা থাকবেন সারাক্ষণ। এর বাইরেও যদি কেউ মাস্ক ফেলে আসে, আমাদের কাছে মাস্ক মজুদ থাকবে। আর যেটা আমি শিক্ষক হিসেবে লক্ষ্য করেছি, আসলে আমাদের বাচ্চারা অসম্ভব সৃজনশীল, অসম্ভব মেধাবী এবং তারা বড়দের চেয়ে বেশি মানতে চায় নিয়ম কানুনগুলো। বিশেষ করে শিক্ষকদের প্রতিটা কথা কিন্তু ওরা শুনে। তা আমি বিশ্বাস করি বাচ্চারা যখন স্কুলে আসবে এবং আগামী দিনগুলোতে তার আগের চেয়েও বেশি স্বাস্থ্য সচেতন হবে স্কুল এবং বাসায়।
এটুকু আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আমরা আরো একজন শিক্ষককে একটু শুনে নিতে চাই। মেহের সুলতানা, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন কিনা? মেহের সুলতানা পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। মেহের সুলতানা, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি সংযুক্ত আছি। আচ্ছা, আমরা শুনতে চাই কি অভিজ্ঞতা, স্কুল খুলছে, আপনার কেমন লাগছে? আমার এই কথা উত্তরে যাবার আগে আমার একটু কথা ছিল যে সবার প্রথমে আমি আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমার সবচেয়ে নিকটতম সহকর্মী আমারই স্কুলের পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা তাপসী রানী সরকার ফারহানা হক, গত 6 আগস্ট তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই যে আজকের আকাঙ্ক্ষিত এই দিনটা থেকে উনি বঞ্চিত, এর জন্য আমরা সব শিক্ষকরা আমাদের স্কুলের 49 জন সিনিয়র শিক্ষক আমরা যারা আছি তারা সবাই খুবই মর্মাহত। আসলে বছরের প্রথম দিন স্কুল শুরু করার একটা নির্দিষ্ট প্রস্তুতি থাকে, কিন্তু আমার এই দীর্ঘ জীবনে এই এক চরম অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। দীর্ঘ 30 বছর যাবত আমি চাকরি করছি। দীর্ঘ 1.5 বছর স্কুল বন্ধ থাকার যে একটা অভিজ্ঞতা, সেটা আমার জীবনে প্রথম। প্রায় 1.5 বছর শ্রেণীকক্ষের বাইরে আমরা ছিলাম। শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনে যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়েছে সেটা এই করোনা পরিস্থিতিতেই হয়েছে। 544 দিন পরে বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য যারা একেবারে টকবক করছেন একটা আনন্দ উৎসবের দিন দেখার জন্য, নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন একটা ছোট্ট বিরতির পর। স্কুল উৎসব আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। উৎসবের দিন কালকে, কিন্তু উৎসবের আগে আমরা বাড়তি উৎসব শুরু করে দিয়েছি। কথা বলছিলাম বিরতিতে যাবার আগে কথা বলছিলাম পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহের সুলতানার সঙ্গে। মেহের সুলতানা, শেষ করবেন, আপনাকে মাঝপথে থামিয়ে দিয়ে গেছি, যেটা বলতে চাইছিলেন। ধন্যবাদ দিদি। আসলে স্কুল ছিল আমার ঠিক বাড়ির মতন। আমি বাড়িতে আমার সন্তানদের সাথে যেমন থাকতাম, স্কুলেও ঠিক একই অবস্থা। দীর্ঘদিন আসলে এই বিচ্ছিন্নতা, আমার শিক্ষার্থীদের সাথে যে বিচ্ছিন্নতা, সন্তান হারানোর কষ্টই আমি অনুভব করেছি। তাই স্কুল খোলার অনুভূতিটা আমার সন্তান ফিরে পাওয়ার মতো। আমার অনুভূতিটা এখন এমন অবস্থায় আছে আপনার এই প্রোগ্রামে এসে, যে আমাদের পরিস্থিতি যদি অনুকূল হতো তাহলে আমি বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কপালে চুমু দিয়ে আমি ওদেরকে অভ্যর্থনা জানাতাম যে স্কুলে আসো, শ্রেণীকক্ষে ফিরে যাও, আমরা আছি তোমাদের সাথে। দীর্ঘ এই শিক্ষকতার জীবনে করোনা কালে
স্কুল বন্ধ থাকার কারণে ব্যক্তিগতভাবে আমি মাতৃত্বহীনতার কষ্টে ভুগেছি। এইটা আমার মূল কষ্ট হয়েছে। আমার শিক্ষার্থীরা আমার সাথে অনেক বেশি অ্যাটাচ ছিল, মানে এখন তো এবং আমার পেজে থেকে আমি একটু জানাতে চাই যে আমার পেজে থেকে, আমার ফেসবুক এফবি অ্যাকাউন্ট থেকে আমি শিক্ষার্থীদের প্রায় প্রতি সপ্তাহেই একটা করে ওদের মানসিক দিক থেকে যাতে ভেঙে না পড়ে সেজন্য আমি ওদের সাথে সবসময় একটা লাইভে থাকতাম এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দিয়ে ব্যস্ত রাখতাম এবং তা থেকে তাদেরকে পুরস্কৃতও করতাম। এই ব্যাপারে আপনার ব্যক্তিগত প্রস্তুতির কথা জানতে চাই। মানে স্কুল তো স্কুল, অনেকদিন পরে স্কুলে যাবেন, সেজেগুজে যাবেন, শাড়ি কিনেছেন? শাড়ি তো কিনিনি, অনেক শাড়ি জমা হয়ে পড়ে আছে, সেই শাড়ি তো পরে দেখানোই হয়নি। তবে আমাদের স্কুলে যাবার ব্যাপারে আমার যে বিষয়টা মানে কাজ করছে, আমি খুব ভালো ফিল করছি। আমার শিক্ষার্থীদের মাঝে আমি ফিরে যেতে পারবো এবং আমার বিদ্যালয় প্রধান শিক্ষক কর্তৃক সমস্ত পরিকল্পনা করে স্কুল খোলার উৎসব 2 ঘন্টা করে প্রত্যেকটি ক্লাসেরই 2 ঘন্টা করে যাতে ক্লাস পায় সেরকম একটা রুটিন করা হয়েছে এবং অফলাইন অনলাইন দুটোই চলবে। অনেকেরই ধারণা যে স্কুল যেহেতু খুললো অনলাইনের ক্লাসটি কি চলবে নাকি চলবে না, পরিষ্কার হয়নি। আমি এই ব্যাপারে কোনো একজন শিক্ষকের কাছ থেকে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে থেকে নিশ্চয়ই এই কথাটি আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করবেন। তার আগে একটু শুনে আসি স্কুল খোলা নিয়ে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকদের কিছু কথা আগে থেকে রেকর্ড করে পাঠিয়েছেন, একটু দেখে নিব। খোলার ব্যাপারে আমি খুবই খুশি সর্বোপরি, কারণ আমাদের সন্তানরা ঘরে থেকে থেকে আসলে তাদের লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্কুল খুলে দিয়েছে, এজন্য আমরা অনেক খুশি, আমাদের অনেক ভালো লাগছে। এখন যে স্কুলগুলো যখন খুলবে তখন যেটা হবে, এক একটা স্কুলের আসলে এক এক রকমের সমস্যা হয়তো সামনে আসবে। কোনো স্কুলে হয়তো অবকাঠামোগত সমস্যা দেখা দেবে, কোনো স্কুলে হয়তো দেখা যাবে হয়তো ছাত্রছাত্রীগত সমস্যা, কোনো স্কুলে হয়তো শিক্ষকেরও একটি সংকট দেখা দিতে পারে। এই গত 1.5 বছরের একটি গ্যাপ তো হয়েছে, তো সেই স্কুল কেন্দ্রিক এক একটা স্কুলে এক একটি সমস্যা হবে বলে আমরা শঙ্কা করছি। তো সরকার থেকে যে সকল নীতিমালা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি সেই সকল নীতিমালা মেনে স্কুলগুলি কীভাবে ধাপে ধাপে একদম আগের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আমরা কেউ অটোপাস নিতে চাই না, কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের সামনে যে লেভেলগুলো আছে অটোপাস দেওয়ার ক্ষেত্রে আমাদের সামনের ধাপগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই আমরা কেউ অটোপাস চাই না। স্কুল বন্ধকালীন সময় আসলে আমাদের সময়গুলো কেটেছে অধিকাংশ সময় মোবাইলে, তো অনেক ধরনের ফেসবুক এই ধরনের নেটওয়ার্কিংয়ে কেটেছে। তো এখন স্কুল খোলার কারণে আসলে স্কুলে আমরা ভালোভাবে সময়টা এনজয় করতে পারবো, আর আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, তাদের সাথে দেখা হবে। আমরা আসলে খুবই খুশি, কারণ আমরা অনেকদিন পরে আমাদের স্কুলে ফিরতে পারবো। আমরা কেউ চাই না যে অটোপাস হোক, এবং আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের পরীক্ষা হবে, এই জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আমরা আমাদের স্কুলের কার্যক্রম পুনরায়ভাবে অব্যাহত থাকুক সেটাই কামনা করি। বিভিন্ন সুরক্ষা সামগ্রী নিয়ে এবং সুরক্ষার জন্য যে ব্যবস্থা সরকার দিয়েছে সেগুলো পরিপালনের মধ্য দিয়ে আমরা আগামী 12 তারিখ আমাদের যে প্রত্যাশিত দিন, যেদিন আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে এই প্রাঙ্গণে পাবো, তাদেরকে আমরা শিক্ষণের কার্যক্রম যাতে আমরা ফলপ্রসূভাবে করতে পারি এবং তারা যাতে কোভিড পরিস্থিতিতে তারা যাতে এই কোনো রকমের বিপন্ন না হয় তাদের জীবন, সেভাবে আমরা চেষ্টা রেখে যাতে তারা আমাদের স্কুল প্রাঙ্গণে সুস্থ ভালোভাবে এসে পাঠ গ্রহণ করে আবার ভালোভাবে বাড়িতে ফিরতে পারে সেভাবে আমরা নির্দেশনা দেব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলায় আমরা অভিভাবক হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছেলেমেয়েরা বাসায় বসে লেখাপড়া যদিও করছিল, তবুও তারা অনেক বোর হয়ে যাচ্ছিল ঘরে বন্দি থেকে। এতদিন পর স্কুল কলেজ খুলতেছে, আমরা আবার স্কুল কলেজে যাইতে পারবো, মানে এটা অনুভূতিটা অন্যরকম যে এতদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সবাই একসাথে ক্লাস করব সবাই মিলে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। তারা তো অনেক বন্দী হয়েছিল, তারা মনে করেন যে স্কুল খোলা না যেন প্রতিবন্ধীর মতো হয়ে গেছিল আমাদের ছেলে মেয়ে। এখন ছেলে মেয়ের মনে এতই আনন্দ যে স্কুল করার জন্য অনেক তাদের মনের আগ্রহ, স্কুল খোলাতে তাদের মন অনেক ভালো লাগবে। আমরা চাই যে স্কুলটা
খুলুক। কলেজ খুলবে, আমরা ফ্রেন্ডরা বন্ধু বান্ধবরা সবাই কলেজে আসবো, দেখা সাক্ষাৎ হবে, আর পড়াশোনার ক্ষেত্রেও মনোযোগটা বৃদ্ধি পাবে। বাসায় বসে বসে আমরা বোরিং হচ্ছিলাম, আর কলেজে আসতে পারলে সবার সঙ্গে দেখা হলে স্যারদের সঙ্গে কথা বলতে পারবো। আমরা মনে করি যে আমাদের পড়াশোনাটাও আগায় যাবে ভালোভাবে। স্কুল খোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা যে পিছিয়ে পড়ে আসছিল এরা মনে করেন এগিয়ে যাবে। দীর্ঘ 19 মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আমরা সত্যিই আনন্দিত, কারণ এতদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা না থাকায় আমরা অনেকভাবে পিছিয়ে গেছি। আমরা সশরীরে স্বাস্থ্যবিধি মেনে এখন ক্লাস করতে চাই। শিক্ষার মানোন্নয়ন উন্নয়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলাতে আমরা অভিভাবক শিক্ষক যারা আছি অত্যন্ত খুশি। আমাদের স্কুলটা 12 তারিখে খোলা সম্ভব হবে না, কারণ স্কুলের ভেতরে এক হাঁটু কাদো হয়ে গেছে। আমাদের স্কুলটা বা বন্যা পানি গেলে পরিষ্কার করতে হবে, আমাদের পাঠদান দেওয়া এখন সম্ভব হবে না। জেলার সমস্ত প্রতিষ্ঠানে প্রস্তুতি পর্ব চলছে। আমি আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আমার একাডেমিক সুপারভাইজার এবং আমার জেলা শিক্ষা অফিসের সকল পরিদর্শক এবং আমি সহ সবাই মিলে আমরা পরিদর্শন করে যাচ্ছি। আমার বিদ্যালয়গুলো শতভাগ প্রস্তুতি নিয়েছে। সাধ্যমতো আমরা আমাদের ক্লাসরুমগুলো পরিষ্কার করেছি, মাঠ পরিষ্কার করেছি এবং পৌরসভার ইঞ্জিনিয়ার এদের মাধ্যমে আমরা আমাদের ওয়াশরুম তৈরি করেছি। সেই সাথে আমাদের ওষুধ দেওয়া যে হেলথ স্যানিটেশনে গুছানো সেগুলো কাজ করা চলমান চলছে এখনো। এবং আমরা আবার শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো 12 সেপ্টেম্বর খুলতে যাচ্ছে এবং আমরা এই জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। বন্যার পানি প্রায় সকল বিদ্যালয় থেকে নেমে গেছে। 2-1টি বিদ্যালয় রয়েছে যেগুলো থেকে এখনও পানি নামে নাই। আমরা নিকটবর্তী উচ্চ বিদ্যালয় বা মাদ্রাসার সহিত পরামর্শ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দকে নির্দেশনা দেয়। বন্যার পানি একটা ইস্যু। সিদ্দিকুর রহমান খান, আমরা জানি যে সারা বাংলাদেশে একযোগে কিন্তু এই উৎসব হতে পারছে না, কোথাও কোথাও বন্যার কারণে স্কুল খুলতে পারছে না। নিশ্চয়ই যোগ করবেন কিছু। সিদ্দিকুর রহমান। জি দিদি, আমাদের রিপোর্টারদের মাধ্যমে পাওয়া তথ্য প্রায় 300-র মতো স্কুল কলেজ মাদ্রাসা, এটা গতকাল পর্যন্ত খবর। এখন হয়তো কোথাও কোথাও পানি নেমে গেছে, কিন্তু বাস্তবতা হলো গতকাল পানি নেমে গেলেই কিন্তু আজকে ক্লাসে সেই জায়গায় ক্লাস করা যায় না। কয়েকদিন সময় লাগে সেগুলো রেডি করতে, এবং এগুলোর দেখভাল করার জন্য কিন্তু শিক্ষা প্রশাসন অর্থাৎ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাদের সেখানে যেতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে আরেকটি কাজে ব্যস্ত, সেটি হলো পরশুদিন থেকে ডিগ্রি পরীক্ষা শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। আজকে কিন্তু সারা দেশে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সেই প্রশ্নগুলো শর্টিং করার জন্য থানা পর্যায়ে যে প্রশ্ন যায় সেখানে তারা আজকে কিন্তু দিনের বেশিরভাগ সময় ব্যস্ত ছিলেন। আগামীকালও তারা এই ডিগ্রি পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। এবং আমি আমার যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এই জায়গার রিপোর্টাররা কিন্তু গতকাল এবং আজ দুপুরেও খবর পাঠিয়েছে যে ঘূর্ণিঝড় আমপান, যেটা গত বছর করোনার মধ্যে ছিল, সেই সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলগুলো, সেইখানে সরকারটা এস্টিমেট করেছিল কোন স্কুলে 3 লাখ, 5 লাখ, 2 লাখ করে টাকা দেয়ার, সেই টাকা দেয়নি এবং সেই ক্ষতি কিন্তু স্কুলের যে অবকাঠামো নষ্ট হয়েছে সেটি কিন্তু এখনো ঠিক হয়নি। এটা আজকে দুপুর পর্যন্ত খবর। অনেক উপজেলা শিক্ষা অফিসার, অনেক হেডমাস্টার ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন যে আমরা এখনো আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, এর মধ্যে আবার নতুন করে বন্যা। তো আসলে এই প্রস্তুতির বিষয়ে কিন্তু আরো অনেক সমস্যা রয়ে গেছে। আমরা কিন্তু একবারে বলতে পারছি না যে আগামীকাল থেকে সবাই স্কুলে আসতে পারবে। সবাই বলতে যাদের আসার কথা ছিল তারা কিন্তু সারা দেশে কিন্তু নানান জায়গায় নানান সমস্যা কিন্তু সংশ্লিষ্ট এলাকাগুলোতে জানিয়েও দেওয়া হয়েছে। যদিও বলছি সারা দেশে একসঙ্গে খুলছে, কিন্তু যেসব জায়গায় বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো
ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা যাতায়াতে অসুবিধা আছে, সেই সব জায়গার স্কুলগুলো নিশ্চয়ই নির্ধারিত ও নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কখন খোলা হবে, কিভাবে খোলা হবে সেটা জানিয়ে দেবেন। কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে অফলাইন এবং অনলাইনের। জি জি আমি একটু বলতে চাই, সেটি হলো ধরুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা কবে হবে মোটামুটি রুটিন ঘোষণা হয়ে গেছে নভেম্বর ডিসেম্বরে। আমরা এখন সেপ্টেম্বরে আছি, সামনে একটা মাস অক্টোবর জেএসসি জেডিসি পরীক্ষা হবে না, এটি কিন্তু আমাদের যে দৈনিক শিক্ষা.com এবং আমাদের বার্তায় আমরা কিন্তু গত সপ্তাহে রিপোর্ট প্রকাশ করেছিলাম। তো এতে ক্ষুব্ধ হয়েছিলেন সরকারি স্কুলগুলো এবং ভালো স্কুলগুলো শিক্ষকরা, কারণ তারাও জেএসসি পরীক্ষা হবে এটা চালু রাখতে পারলে আরো 2 মাস ধরেন তারা কিছু কোচিং করাতে পারতেন। এবং কোচিং করানোর পক্ষে বিপক্ষে আমি বলছি না, বিষয়টি হলো তারা উঠে পড়ে লেগেছেন যে এই রিপোর্টটি ভুল, তারা এটা ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু বাস্তবতা হলো সেপ্টেম্বর, সামনে অক্টোবর, 1 মাস, এখন পর্যন্ত জেএসসি জেডিসি ফর্ম পূরণ শুরু হয়নি, প্রশ্ন বানানো হয়নি। কিন্তু নভেম্বর ডিসেম্বরের পরীক্ষা কিন্তু প্রশ্ন একদমই রেডি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কিন্তু প্রশ্ন রেডি। আমি একটু অনুরোধ রাখবো যারা হাই স্কুল, সরকারি হাই স্কুলগুলো, সরকারি কলেজগুলো এবং ভালো বেসরকারি স্কুল কলেজগুলো, যে শিক্ষকরা প্রাইভেট টিউশনি করে অনেক টাকা ইনকাম করতেন করোনার আগে, সেজন্য তাদের কিছু খরচ করতে হতো। সেটি হলো তারা বাসার বাইরে নির্দিষ্ট একটা রুম ভাড়া করতেন, বড় বাড়ি ভাড়া করতেন, সেখানে ভাড়া দিতে হতো। কিন্তু করোনা একটা সুবিধা হয়েছে, এই এখন এই কোচিংটাও কিন্তু প্রাইভেট টিউশনটা কিন্তু জুমে করাচ্ছেন, কোনো খরচ নেই। এবং এমনও অভিযোগ সরকারি স্কুলের স্যারদেরকে স্কুল থেকে যে ডাটা দেয়া হয়, সরকারি ভাবে যে ডাটা দেয়া হয়, সেই ডাটা খরচ করে কিন্তু প্রাইভেট টিউশনটা করাচ্ছিল এবং টাকা কিন্তু 1 টাকাও কমেনি। আগে যেটি ঘর ভাড়া করে স্যাররা পড়াতেন 1000 টাকা বা 1500 টাকা পার স্টুডেন্ট, ব্যাচে পড়াতেন, এক ব্যাচে 10 জন, 15 জন, 20 জন, টাকা কিন্তু কমেনি। তো আমি তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা এই টাকা দিয়ে একটা অংশ এই স্টুডেন্টদেরকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, যেসব স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারে না, যাদের পোশাক কেনা হয়নি, বানানো হয়নি, হেল্প করেন যেন। না সিদ্দিকুর রহমান, ঠিক আছে, এটা একটা সোশ্যাল ওয়ার্কের জন্য আপনি তাদেরকে আহ্বান জানিয়েছেন, কিন্তু তার চেয়েও তো বড় সোশ্যাল ওয়ার্ক হয় যখন নাকি ঘরে বসে জুমে এই কোচিংটা করাচ্ছেন, ঠিক আগের মতোই 1000-1500 টাকা করে নিচ্ছেন এবং বাচ্চাটি ঠিকঠাক করে আসলেই বুঝতে পারছে কি পারছে না, তার প্রতি যতটা এফোর্ট দেওয়ার কথা ছিল সেটা তো আর তার দিতে হচ্ছে না। সেই ক্ষেত্রে টাকাটা, এই যে গত 1.5 বছর ধরে একই পরিমাণ টাকা নিয়ে গেলেন, সেটা কতটা নৈতিক হয়েছে। এবং আমাদের কাছে কিন্তু প্রায় অভিযোগ আসে এই ধরনের, অভিভাবকরা জানি, আশা করি যে আজকেও অনেকেই এরকম অভিযোগ লিখেছেন যে জুম বা এসবের ক্লাসেও একই রকমের টাকা নেওয়া হচ্ছে। সেই নৈতিকতার জায়গায়ও কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে। আমি একটু নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কাছে যেতে চাই, কামরুল ইসলাম। যেই জায়গাটি আমাদের এখনও পরিষ্কার নয়, যদিও বারবার বলা হচ্ছে যে আগের মতো যেভাবে অফলাইন অনলাইন দুটো মিলিয়ে ক্লাসটা, অর্থাৎ ঘাটতিটা পূরণ করা হবে। কিভাবে ঘাটতি পূরণ করা হবে? এই অনলাইনের ক্লাসগুলো কি বন্ধ করে দিবেন 2 ঘন্টা করে ক্লাস শুরু হওয়ার পর? ধন্যবাদ আপনাকে আমাকে সম্পৃক্ত করার জন্য আজকের এই স্কুল উৎসব অনুষ্ঠানে। আমি আপনার জ্ঞাতার্থে বলছি, যখন 2020 সালে মার্চ মাসে করোনার প্রকোপের কারণে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে প্রায় 100 জন শিক্ষক তারা নির্ভীক সৈনিকের মতো কাজ করেছিল এবং অনলাইন শ্রেণী কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছিল এবং আস্তে আস্তে সেটা নারায়ণগঞ্জ শহর সহ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। আমি এখনো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের নামে, যেখানে এখনো প্রায় 3500 ক্লাস সেখানে আপলোড করা আছে। পাশাপাশি যখন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে সরাসরি শিক্ষার্থীদেরকে অনলাইনে সম্পৃক্ত করার জন্য, তখন আমরা
নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় শিক্ষার্থীদেরকে একটি গুগল ক্লাসরুমের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করেছি এবং সেখানে আমরা একটি রুটিনের মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে আমরা প্রতিদিন লাইভে তাদের ক্লাস করিয়েছি। পাশাপাশি আমাদের দৈনিক 2টি করে ইউটিউবে ক্লাস যেত প্রতিটি সেকশন বা প্রতিটি ক্লাসের জন্য। এবং আজকে 2021 সালে এসে আমাদের এখন 12ই সেপ্টেম্বর আগামীকাল থেকে প্রায় দীর্ঘ 17 মাস 25 দিন পর স্কুল শুরু হতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। আজকেও আমাদের কর্তৃপক্ষ বা আমাদের ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষকদের সাথে তারা মত বিনিময় করেছেন এবং আমরা আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের শিক্ষকদের আন্তরিকতার কারণে আমরা এই স্কুল শুরু করার পাশাপাশি আমরা আমাদের ইউটিউবে বা লাইভ যে ক্লাসটি সেটা চলবে। কারণ এখানে শুধুমাত্র এসএসসি 2021 সাল যে শিক্ষার্থীরা আছে এবং 2022 সালের যারা শিক্ষার্থী এবং আমাদের আপনারা জানেন এটা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শাখাও আছে, সেখানে শুধু পঞ্চম শ্রেণী এবং এইচএসসির দ্বিতীয় বর্ষে যে শিক্ষার্থীরা তারা ক্লাসে সরাসরি প্রতিদিন আসবে, কিন্তু অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে তারা শুধুমাত্র সপ্তাহে একদিন আসবে। আমরা সেই রুটিনটা সম্পন্ন করেছি এবং শিক্ষার্থীদের গুগল ক্লাসরুমের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি এবং আমরা এই ক্লাস যারা যেহেতু একদিন মাত্র আসবে স্কুলে, তাহলে আমাদের বাকি ক্লাসগুলো যেটা ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা, কারণ আমরা সিলেবাস প্রণয়ন করেছি এই করোনাকালীন সময়ের জন্য, সেই সিলেবাসটি সুসম্পন্ন করার জন্য আমরা প্রতিদিন যে আমাদের যে রুটিন আছে অনলাইনে যে ক্লাস সেটাও ক্লাস চলবে, কোনো ধরনের সেখানে গাফলতি থাকবে না। এবং আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমাদের স্কুল কিন্তু আমরা নিয়মিত ভাবে যে প্রতি 2020 সালে এবং 2021 সালে আমরা বাৎসরিক 4টি করে ইভ্যালুয়েশন টেস্ট যেটা 50 মার্চে সেটা আমরা নিয়ে এসেছি এবং মাঝখানে প্রতিটি ইভ্যালুয়েশনের মাঝখানে আমরা একটা এমসিকিউ টেস্ট আমরা নিতাম যাতে করে বাচ্চারা ভালো করে যেটা এটা একটা আমি বলি একটা আমরা সফটওয়্যার ইউজ করেছিলাম যে সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র আধা ঘন্টার জন্য এই প্রশ্নটি দেওয়া থাকতো, সেখানে শিক্ষার্থীরা টিকমার্ক দেওয়ার পর সেটা আবার অটোমেটিক অফ হয়ে যেত এবং সেটা রেজাল্টও আমরা যথাসময়ে শিক্ষার্থীদেরকে আমরা পৌঁছে দিয়েছি অনলাইনের মাধ্যমেই এবং শিক্ষার্থীরাও সেই ইভ্যালুয়েশন টেস্টের রেজাল্ট আমরা যথাসময় দিয়েছি। আমাদের বিন্দু মাত্র গাফিলতি নাই। আর এখন যদি স্কুল খুলেছে এখন আমরা আমাদের শিক্ষকরা খুবই আনন্দিত, শিক্ষার্থীদের সাথেও আমরা এবং তাদের অভিভাবকদের সাথে আমরা ইতিমধ্যে একটি প্যারেন্টস মিটিং এর আয়োজন করেছি জুম মিটিং এর মাধ্যমে। সেখানে আমাদের সেটা বিভিন্ন স্লটে করেছি আমরা, যে এক একটা ক্লাস এক একদিন প্রায় এক একটা ক্লাস আমাদের 350 শিক্ষার্থী, তাদের শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আমরা সেই ক্লাসে গুগল মিটে আমরা তাদেরকে মিটিং করেছি এবং তাদের মতামত নিয়েছি এবং তারা আমাদের সাথে আছে, সাথে থাকবেন এবং আমাদের অনেক ধন্যবাদ থাকবেন আমাদের সঙ্গে। আরো দু একটি বিষয় আছে, আমরা নিশ্চয়ই জানবো একটা ছোট্ট বিরতির পরে।
স্কুল উৎসবে আমরা আছি। অনেক শিক্ষকরা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ডক্টর আয়েশা আক্তারকে আমরা ঠিক করে শুনতে পারিনি, তার নিশ্চয়ই মতামত থাকবে। তার আগে অনলাইন অফলাইন নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। কনফিউশন কিছুটা দূর করার চেষ্টা করেছেন কামরুল ইসলাম, সফটওয়্যারের কথা বলেছেন। আসলে কিছু কিছু নতুন নতুন উদ্ভাবনী, আমরা করোনার আগে যতটাই ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাওয়া, কন্টেন্ট কিছু এডুকেশনাল কন্টেন্ট তৈরি করা, সেটা আমরা একদম ওয়েব থেকে নিয়ে সেই কন্টেন্টগুলো দিয়ে বাচ্চাদেরকে আরও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পড়ানোর অনেক কথাবার্তা নানান সময় হয়েছে। কিন্তু এই করোনার প্র্যাকটিসটা, অর্থাৎ বিপদ একটা এসে আমাদেরকে অন্যরকম একটা প্র্যাকটিসে অভ্যস্ত করেছে। এটাও কি একটা প্রাপ্তি নয়? অনলাইন কন্টেন্ট, অনলাইনে অভ্যস্ত হওয়া, ইচ্ছা করলে এটা তো 100% সফল করা যেত, তাই নয় কি মাসুদ কামাল? না, এখানে দেখেন একটা জিনিস আমি কিন্তু মনে করি যে অনলাইন তো আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। এই শিক্ষাটাকে দিয়ে গেল ভুলে যাওয়ার জন্য? আমরা তো এই প্র্যাকটিসটা করতেই পারি। যেমন কতগুলো জিনিস আছে এখানে, যেমন আজকে শিক্ষামন্ত্রী একটা কথা বললেন, যদি আপনার বাচ্চা অসুস্থ হয় তাকে স্কুলে পাঠাবেন না। সে অসুস্থ থাকবে কয়দিন, 10 দিন 12 দিন এটসেট্রা। অথবা যদি ওই বাড়িতে অন্য কারো অসুখ থাকে তাকেও পাঠাবেন না। ওকে ফাইন, তাহলে ওর তো ক্লাস চলছে, তো ও কি ক্লাসটা মিস করবে না? রাইট, ও তো ক্লাসটা মিস করবে। ওর জন্য আপনি কি ব্যবস্থা করবেন? কিন্তু মিস না করানোরই তো মানে এখন সেট আপ আছে। আমি বলছি জিনিসটা ওর তো ক্লাস হচ্ছে, কাজে আমি মনে করি কি এই বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে। এই বিপদটা এসে, এই ক্রাইসিসটা এসে আমরা ওটা কিন্তু সমাধান করতে পারি। সমাধানটাকে আমি বরাবরই মনে করি যে এটা নিয়ে না খুব একটা চিন্তা ভাবনা হয় নাই। স্কুল খোলা হয়েছে বটে, কিন্তু খুব চিন্তা ভাবনা করে খোলা হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। একটা ক্লাসে সব ছাত্রকে আনতে হবে কেন? আপনি করতে পারতেন অর্ধেক, এক্স্যাক্টলি। আপনি রোল নাম্বার দিয়ে করতে পারতেন, অড ইভেন দিয়ে করতে পারতেন। আজকে অড আসবে, কালকে ইভেন রোল নাম্বার। আমরা আরেকটা অনুষ্ঠানে এরকম আলোচনা করেছিলাম যে এতে করে যে আমরা বলি যে বড় স্কুল, ভালো স্কুলে যে এক ধরনের চাপ থাকে, আমরা যদি অড ইভেন করে অনলাইন অফলাইন দুটো একসাথে চালাতে পারি, তাহলে তো আরো কিছু ছাত্রছাত্রী আমরা নিতেও পারি। আপনি বলছেন যে অনলাইনে ক্লাস চলবে, যে টিচারটা অফলাইনে ক্লাস নিলেন উনি কি আবার অনলাইনে ক্লাস নেবেন? একদম না, এটা সম্ভব। সেই সময় ভালো হতো কি সে অর্ধেক স্টুডেন্ট নিয়ে ক্লাস করছে এবং ওই ক্লাসটা অনলাইনেও প্রচার হচ্ছে। তো যে আসতে না পারছে, অসুস্থতার কারণে হোক অথবা অড ইভেনের কারণে হোক, সে কিন্তু বাসায় বসে ওই ক্লাসটা বাসায় দেখতে পেল। এই একটা জিনিস। আর আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, এটা আমি মনে করি সরকারের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের করা উচিত। সেটা হলো গিয়ে আপনাদের নারায়ণগঞ্জের ভদ্রলোক বললেন যে ওনারা স্কুলের নামে একটা ইউটিউব চ্যানেল করেছেন এবং সেখানে প্রত্যেকটা ক্লাস ওনারা আপ করছেন। এতে একটা সুবিধা হয় কি, সুবিধাটা হয় এরকম যে প্রত্যেকটা টিচার কেমন ক্লাস নিচ্ছেন সেটা অনেক কলেজে কিন্তু এটা হচ্ছে। মানে যদিও আমরা কামরুল ইসলামকে শুনলাম, আমি আশেপাশের কিছু কলেজ স্কুল অনেকেই কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম করেছে নিজস্ব, এবং প্রধান শিক্ষক ইচ্ছা করলে যে কোনো শিক্ষকের ক্লাসে ঢুকে যেতে পারেন। আমি তো মনে করি, আমি একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি আপনাকে, যে প্রত্যেকটা স্কুলের এরকম একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত। কেবল তাই নয়, সরকারেরও একটা ব্যবস্থাপনা থাকা উচিত, যেটা নাকি সরকার এক্সপার্ট শিক্ষকদের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট ওনারা পাঠদান করবেন এবং সেটা ইউটিউব চ্যানেলে আপ করবেন। যে কোনো স্টুডেন্ট ঘরে বসে ওটা পড়তে পারবে, ওটা বুঝতে পারবে। এইটা করাটাই মনে করি মানে এই খুব জরুরি। 2 বছরের অভ্যাস, মানে ভালো অভ্যাস থেকে এইটাকে একটু কন্টিনিউ করার যেতেই পারে। আমরা ছোট ছোট করে আরো অভিজ্ঞতা শুনবো। তার আগে ডক্টর আয়েশা আক্তার হাইজিন বিষয়ে কিছু বলবেন কিনা, বাচ্চারা কি করবে কালকে, বা অভিভাবকদেরকে কোনো পরামর্শ দেবেন কিনা? জি, ধন্যবাদ। যেহেতু আজকে শিশুটাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তার মানে শিশুটাকে অবশ্যই হলো যে তাকে হাইজিন মেনটেন করার জন্য বাসায় তো 1.5 বছর ধরে বাচ্চারা ছিল। বাচ্চারা কিন্তু জানেন অনুকরণ প্রিয়, যা দেখে তাই শিখে। তার ফলে বাসায় কিন্তু বাচ্চাদের সেভাবে কিন্তু লালন পালন করেছে যে কিভাবে হাইজিনটা মেনটেন করতে হয়। যখন সে স্কুলে যাবে, সেই স্কুলে কিন্তু ব্যবস্থাপনা জানেন, আপনারা জানেন আছে, পানির ট্যাঙ্ক বসানো আছে এবং হাইজিন মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের স্কুলে
সামনে হলো যে ব্যানার টানানো আছে, ভিতরে আছে যে কিভাবে তাকে হাইজিনটা মেনটেন করতে হবে। কারণ স্কুল বাচ্চারা কিন্তু স্কুল শিক্ষকদের খুবই রেসপেক্ট করে এবং তারা যা বলে তাই শোনে। সেক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই তো দায়িত্বটা নিবে এবং বাচ্চারা যাতে বাসা থেকে তার শিখে আসছে যে হাতটা সাবধানে ধুতে পারা, মাস্কটা ঠিক মতো পরা, সেটা স্কুলে যে অবশ্যই করবে। স্কুল শিক্ষক যারা আছেন তারা তো তাকে সহায়তা করবে যে মাস্ক যেটা পড়বে যদি নিচে পড়ে যায় সেটা কিন্তু সে আর তুলবে না, সেটা আরেকটা নতুন একটা মাস্কটা পড়বে। এবং যদি কখনো মাস্কটা খুলে পড়ে যাচ্ছে বা হাতে ময়লা লাগছে, সে হাতটা নাকে মুখে দেওয়ার আগে অবশ্যই হাতটা ভালো মতো বিষ থেকে সাবান দিয়ে ধুতে করবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। এই বিষয়ে তারা কিন্তু বাসা থেকে অনেকটা শিখে আসছে বাচ্চারা, এবং এটি স্কুলে অবশ্যই এই জিনিসটা ধারাটা অব্যাহত থাকবে। কারণ এই যে উৎসবটা কালকে থেকে খুলছে, সেটা যেন অবশ্যই ধারাটা অব্যাহত থাকে। প্রথমে যদি সংক্রমণটা বেড়ে যায় তাহলে কিন্তু আবার স্কুলটা বন্ধ করে দিতে হবে। সেই জন্য এই জিনিসটা অবশ্যই সবাই সম্মিলিত ভাবে কাজটা করতে হবে, যাতে এই মানে সংক্রমণটা যেটা কমের দিকে আছে কমের দিকে যেন থাকে, যাতে কখনো না বাড়ে। সেই জন্য সবাইকে একসাথে কাজটা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আরো একজন শিক্ষককে একটু শুনে আসি প্রস্তুতির ব্যাপারে। ফরিদা নাজমিন তিনি আছেন আমাদের সঙ্গে। ফরিদা নাজমিন, জি, স্কুল খুলছে, অফলাইন অনলাইন দুটোই যাতে একসঙ্গে চলে, মানে একসঙ্গে চললে সুবিধা কি অসুবিধা আপনারা পাঠদান করতে গিয়ে কি বুঝেছেন, খুব ছোট্ট করে? ধন্যবাদ মুন্নি সাহা। অফলাইন এবং অনলাইন আমরা 2020 সাল থেকেই এপ্রিল মাস থেকে আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। যেহেতু আমার স্কুলটা জেলা সদরের একটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, 2020 এপ্রিল থেকে গত সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস করেছি। ক্লাস 3 থেকে ক্লাস এসএসসি 2021 পর্যন্ত প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ করে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। আমরা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় প্রশাসন, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সকলেই আমাদের যে অনলাইনে যে লাইভ ক্লাস হয় সেই পেজে সদস্য হিসেবে তারা আছেন এবং তারা সবসময় এটা মনিটরিং করেন। আমরা জেলা সদরের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, ফলে আমরা যেটা করেছি, এই করোনা কালে অন্যান্য স্কুলগুলো এই ক্লাসগুলো করতে পারেনি, তাদেরকে আমরা এই ক্লাসে সহযোগিতা করেছি। তারাও আমাদের স্কুলের এই পেজে সদস্য হয়েছে এবং তারা ক্লাস করতে পেরেছে। এখন যে অফলাইনে আগামী দিন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আগামী দিন স্কুল করব, শ্রেণী কার্যক্রম পরিচালনা করব, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে আমাদের স্কুলটা দুটো শিফটে স্কুল, সেটাকে 4টা ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমার স্কুলে 2477 জন স্টুডেন্ট রয়েছে। আমরা এদেরকে 4টা ভাগ করে নিয়েছি। প্রতিদিনই আপনারা জানেন যে 2021 এসএসসি 10ম শ্রেণী এবং 5ম শ্রেণী স্কুল করবে, আর প্রতি বেলায় প্রতিদিন একটা একটা করে ক্লাস আসবে। এখন এই যে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা 2021 এসএসসি 10ম শ্রেণী 5ম শ্রেণীর সিলেবাস আমরা শেষ করতে পারবো, যেহেতু সিলেবাস বেশ সংক্ষিপ্ত, কিন্তু একটি করে ক্লাস যখন আসবে তখন তাদের সিলেবাসটা শেষ করা আমাদের জন্য একটু কঠিন হবে। সেই ক্ষেত্রে যে অফলাইনের পাশাপাশি অনলাইনের যে বিষয়টা, সেটাও আমাদের রাখতে হবে। তবে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আগামী একটা সপ্তাহ, আগামী দিন থেকে একটা সপ্তাহ হচ্ছে স্কুলগুলোর জন্য এক খুবই চ্যালেঞ্জিং সময়। কারণ শিক্ষার্থীরা স্কুলে আসবে, তার স্বাস্থ্যবিধি মেনে স্কুল করার যে বিষয়টা, সেটার উপর খুব গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকরা ব্যস্ত থাকবেন, কর্মচারীরা ব্যস্ত থাকবেন। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা, করোনা ভাইরাসের যে সংক্রমণের যে বিষয়টা, আমরা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলোর উপর আগে আমরা ফোকাস করব। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তারা যাতে তাদের অভিভাবকদের সঙ্গেও এই বিষয়গুলো শেয়ার করতে পারে, আমরা তাদেরকে এই বিষয়গুলো দিয়ে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে কথা বলছিলেন মাসুদ কামাল, অনলাইন এবং অফলাইন একই সঙ্গে গত 2 বছরে আমরা যেটা রপ্ত করলাম, সেটার ভালো দিকটা যেন
এখন আগামীর শিক্ষা ব্যবস্থায় বলছেন আগামী 7 দিনের জন্য নয়, আগামীর স্কুলিংটা যেন এরকম হয়, আমরা অনলাইন এবং অফলাইনের একটা ইন্টিগ্রেশন অনেক ধরনের সমস্যা আমাদের আসলে মিটতে পারে যদি সামান্য একটু আইডিয়া এখানে ছোট ছোট কিছু ডিভাইস, কিছু নতুন পদ্ধতি আমরা এখানে যুক্ত করে নেই, তাহলে সিট সংকট, ভালো স্কুল নিয়ে কাড়াকাড়ি, অনেক ধরনের প্রতিযোগিতা, অসততা ইত্যাদি অনেক জায়গা থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। চমৎকার একটা ব্যাপার আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি। স্কুল উৎসবে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে শিক্ষকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এরকম মধ্যরাতে কাল সকাল থেকে উৎসব শুরু হয়ে যাবে, তারপরে যারা আছেন তাদের কয়েকজনের কথা পরপর একটু শুনে আসব। ঝিনাইদহ থেকে এম আব্বাসউদ্দিন আহমেদ আসছেন আমাদের সঙ্গে, ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমরা তাকে প্রথমে শুনবো, তারপর পরই কথা বলবেন বগুড়ার SOS হারম্যান মেইনার্স কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুণ্ডু। খুব ছোট্ট করে স্কুল খুলছে, স্কুল উৎসব, অনেক আইডিয়া, অনেক কিছু আলোচনা হয়েছে। নতুন কি যুক্ত করবেন, অফলাইন অনলাইন করোনার সময় নতুন কিছু শিক্ষা দিয়েছে কিনা, স্কুলটা এগিয়ে নেওয়ার জন্য আর কি কি করবেন? এম আব্বাসউদ্দিন প্রথমে আনমিউট করবেন। জি, আমরা শুনতে পাচ্ছি না। জি, আমরা শুনতে পাচ্ছি না। আমরা জি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, খুব ছোট্ট করে বলবেন। আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাম্পাসে এটা প্রতিষ্ঠিত এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ কর্তৃক পরিচালিত এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্নধর্মী এবং আমরা সরকারি নির্দেশনার পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী কিছু কৌশল কাজে লাগাই। হ্যাঁ, সেটা একটু খুব মানে সরাসরি উদ্ভাবনীটা বলে ফেললে ভালো হয়। জি হ্যাঁ, প্রথম যেটা সেটা হচ্ছে যে বিপুল উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে এবং একটা উৎসবের আমেজের ভেতর দিয়ে আমরা উদ্ভাবনীটা বলেন। উৎসাহ উদ্দীপনা শুনেছি, উদ্ভাবনীটা কি, আর কি যোগ করবেন? আইডিয়া নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের পূর্ব প্রস্তুতি যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি শতভাগ যেন আমরা নিশ্চিত করতে পারি, তার জন্য সব রকম প্রস্তুতি আমাদের আছে এবং বেশ কয়েকটা মনিটরিং কমিটি, সাব কমিটি করা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন কমিটি
আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কমিটি, আমরা জানি কমিটির কথা, এখানে নতুন অনেক কিছু আমরা অফলাইন এবং অনলাইনের যুগে ভবিষ্যতের স্কুলগুলো কেমন হবে সেগুলো নিয়ে কথা বলছি। মোহাম্মদ শাহজাহান কুতুব তিনি আছেন আমাদের সঙ্গে, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। যোগ করবেন কি করা যায় এই গত 2 বছরের অভিজ্ঞতা থেকে, স্কুল ভাড়া স্কুলের উপরে চাপ কমানো যায় কিনা, কোচিং বাণিজ্য কমানো যায় কিনা, সেগুলো নিয়ে কি যোগ করবেন? শাহজাহান কুতুব। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। প্রথমে আমি একটু আমার মনের অনুভূতিটা একটু বলতে চাই। এই যে ঘন্টা মারার মাধ্যমে আপনাদের স্টুডিওতে যে গানটা শোনা যাচ্ছে, এই যে স্কুল খুলে আছে বাবা, স্কুল খুলে আছে, এই যে একটা আনন্দ, এই যে এই আনন্দটা আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শ্বাস হবে, এই আনন্দটা উদযাপিত হচ্ছে। আগামীকাল সকালে স্কুল খুলবে, আমার মনের অনুভূতিটাও অনেকটা এই আনন্দের সাথে সামিল হয়ে যাবে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যে অনুষ্ঠানটা করেছেন জানাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের স্কুল আগামীকাল থেকে সরাসরি খুলতে যাচ্ছে প্রায় 17 মাস। এই 17 মাসে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস পরিচালনা করেছি। এই যে অনলাইন ক্লাস চালানোর মাধ্যমে ছেলেদের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখা হয়েছে এবং করোনাকালীন একটা শিক্ষা, এই যে বিকল্প ব্যবস্থায় আমাদের ছেলেদের সাথে জ্ঞান দেওয়া নেওয়া, ভাবের আদান প্রদানের মাধ্যমে এই যে বিকল্প একটা ব্যবস্থা করোনার কালীন আমরা নিয়েছিলাম, সেটা সরকারি এখন অফলাইন চলার সাথে সাথে যদি প্রয়োজন হয় আমরা এটাও আবার চালু করব। তবে আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যা একেবারেই কম, প্রান্তীয় স্কুল বলে, তারপরও জেলা স্কুল হিসেবে কিছু সংখ্যক শিক্ষকের ঘাটতি আছে। একজন শিক্ষক ক্লাসও করবে, অফলাইনও করবে, আবার অনলাইনে করতে গেলেও আমাদের একটু ঝামেলা হয়, মানে একটু ঝামেলা হয়। জি, ঝামেলা হয়, সেটারই কথা। কিন্তু মাসুদ কামাল, আপনি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, শুনছিলেন যে ক্লাসটা যেটা অফলাইনে আপনারা যে ক্লাসটা করছেন, সেই ক্লাসটাই যদি অনলাইন করে ফেলা যায়, অর্থাৎ ডিভাইস দিয়ে সেই ক্লাসটাই শুনতে পাচ্ছে, যেই বাচ্চাটি আসলে সরাসরি ক্লাসে নেই সে বাড়িতে বসে শুনতে পাচ্ছে, আবার পরের দিন বাড়িতে যে ছিল সে ক্লাসে আসলো, ক্লাসে যে ছিল সে বাড়িতে গিয়ে ওই শিক্ষকের ক্লাসের মধ্যে যুক্ত হতে পারছে। শিক্ষক স্কুলে উপস্থিত থেকে এই ক্লাসটি দেবেন, কিন্তু অফলাইন এবং অনলাইনটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। এরকম একটি আইডিয়ার কথাই মাসুদ কামাল বলছিলেন। হয়তো আরো কিছু যোগ করবেন, কুড়িগ্রামের প্রতিমা চৌধুরী কিছু যোগ করবেন কিনা, হাতে একদম সময় নাই। প্রতিমা চৌধুরী আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দিদি। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা আসলে উৎসবমুখর পরিবেশে আগামীকাল বিদ্যালয়ে বাচ্চাদেরকে স্বাগত জানাবো। আমরা সব রকম প্রস্তুতি রেখেছি। তার পাশাপাশি যে আজকে যে আমাদের অভিজ্ঞতা হলো আমার নিজের, আমরা চেষ্টা করব যে অনলাইনের ক্লাসটা চালু করার, এবং আমাদের স্কুলে আপনার ক্লাস 1-এর নিচে 2টো ক্লাস আছে। সেই বাচ্চারা পর্যন্ত স্কুলে আসার জন্য আমাকে ফোন করছে, অভিভাবকরা, বাচ্চারাও আসতে চাচ্ছে। আমরা আসলে খুবই খুশি, এবং আমি এটাই বলতে চাই যে আমাদের সামনের 1 সপ্তাহ আমাদের জন্য খুব চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবেলা করতে পারি, আমরা যদি সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কুলটা খোলাই থাকবে। এবং এর জন্য আমি চাই যে অভিভাবক সহ সকলের সহযোগিতা আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ। পাপিয়া জেসমিন শেষ সরাসরি যারা সংযুক্ত হয়েছেন, পাপিয়া জেসমিন খুব ছোট্ট করে প্রস্তুতির কথা। জি, আর কি করা যেতে পারে? প্রস্তুতির কথা সবাই বলেছে একই রকম, অনলাইন অফলাইন নিয়ে মাসুদ কামালের ভালো একটা আইডিয়া, এবং সেখানে আরো কিছু যোগ করবেন। আপনি সাপোর্ট করেন কিনা, ব্যাপারটা এরকম হতে পারে কিনা? পাপিয়া জেসমিন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সম্পৃক্ত করার জন্য। হ্যাঁ, আমি বিষয়টাকে সাপোর্ট করি, অবশ্যই সাপোর্ট করি অনলাইন অফলাইন বিষয়টাকে। তো আমরা মনে করছি যে বিষয়টি চলে এসছে, যে আমাদের প্রথম সপ্তাহ খুব চ্যালেঞ্জের,
এই চ্যালেঞ্জটি যদি আমরা সফলতার সাথে মোকাবেলা করতে পারি তাহলে আমরা অনলাইন অফলাইনের বিষয়টিও ভাববো, যে সেটা যেমন হতে পারে আমার যে শিক্ষকটি স্কুলে বসেই তার ক্লাসটি একজন শিক্ষক ক্লাস করছেন, তার এখন অফ পিরিয়ড আছে, তখন সেই পিরিয়ডে এসে অনলাইনে ক্লাস নিল। ব্যাপারটি মোটামুটি এরকম না, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশে যে ডিজিটাল ক্লাস ইত্যাদি এগুলো নিয়ে অনেক সময় আমরা অনেক আলোচনা করি। ক্লাসের মধ্যেই কিন্তু ডিভাইস থাকে এবং অনেক শিক্ষকদের কিন্তু এগুলোতে ট্রেনিং করানো হয়, যে ট্যাবের মাধ্যমে তার ক্লাসটি চলে যাচ্ছে, ক্যামেরার মাধ্যমে চলে যাচ্ছে, সেই কথাটি বলছিলেন। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্যে। শেষ লাইন যোগ করবেন মাসুদ কামাল, আমরা অনুষ্ঠান শেষ করব। স্কুল উৎসব, দেখেন আমি আসলে দুটো কথা বলবো, সংক্ষেপে বলি। এই যে আমরা অনলাইন অফলাইন বললাম না, এটা আসলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার ওদের সিদ্ধান্তটা নেয়, আমি মনে করি সরকারের জন্য ভালো হবে, আমাদের মানুষের জন্য ভালো হবে। আরেকটা কথা আমি বলি, আমি কোচিং বাণিজ্যের ব্যাপারটাও তো অনেকখানি মানে অভিভাবকরা বেঁচে যাবেন, আসলে বেঁচে যাবে আসলে, আর কোচিং বাণিজ্য বন্ধ হবে আমি মনে করি, কোয়ালিটি এডুকেশনটাও এনশিওর হবে। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি, যেটা আমি শুরু করেছিলাম, যে যখন করোনা শুরু হয়েছিল, আমি যখন বাসায় যেতাম, আমার বাচ্চা আমাকে বলতো হাত ধোও, ঠিক আছে? পরে আমার মধ্যে যে দায়িত্বহীনতা, সেটা দেখে দেখে ও কিন্তু শিখে গেছে হাত না ধুলেও চলে। কথাটা আমি বললাম কেন, দেখেন আপনারা একটা সারা দেশে শিক্ষক এবং স্টুডেন্টদের মতামত ভিত্তিক একটা এখানে দেখালেন যে কার কি রিয়াকশন। আমি কিন্তু বসে বসে গুনেছি, ওখানে সবাই তো যার যার কর্মস্থল থেকে নিয়েছেন, সবাই কিন্তু বাইরে ছিলেন। আমি মাত্র প্রায় 10 থেকে 12 জন স্টুডেন্ট ছিল, মাত্র 2 জন স্টুডেন্ট দেখেছি যাদের মুখে মাস্ক ছিল না। একজনের একদমই ছিল না, আরেকজনের থুত ছিল। এই আর আল্লাহর রহমতে একজন শিক্ষকের মুখে আমি মাস্ক দেখিনি। তাহলে ঘটনা দাঁড়াচ্ছে এই যে আমরা বড়রা কি করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। বারে বারে বলা, বাচ্চারা মাস্ক না পরে আমি বাচ্চাদের দোষ দিব না, মাস্ক পরার বড়দের দোষ। জি, বড়দেরকে সতর্ক থাকতে হবে। জি, মানে বাচ্চারা মাস্ক পরলো কি পরলো না সেই এক্সকিউজ দিয়ে আসলে স্কুল বন্ধ রাখার সুযোগ বোধহয় আর নেই। আমাদের করোনা অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু দিয়েও গেছে, দেওয়াটাই অনেক বেশি, অন্তত এই শিক্ষা খাতে। সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্লাস হয়ে যেতে পারে। বাংলাদেশের একটা শিশু কুড়িগ্রামের একটা যে কোনো ক্লাসে বসে তার শিক্ষকের কন্টেন্টটা পড়ছে, তার শিক্ষক যেভাবে বোঝাচ্ছেন সেটা দেখছেন, পাশাপাশি হয়তো লস অ্যাঞ্জেলসের কোনো একটা স্কুলে সেই একই পাটিগণিতটা কিভাবে করা হচ্ছে সেটাও দেখে নিতে পারছে। সেই অভ্যস্ততা হয়তো আমাদের তৈরি হতে আরও 10 বছর লাগতো যদি করোনা না হতো। করোনার খারাপ থেকে ভালো দিকটা যেটুকু শিখলাম সেটা আমাদের শিক্ষায় যেন যোগ হয়, এই প্রত্যাশা রেখে স্কুল উৎসবের আজকের আয়োজন শেষ করছি। আগামীকাল সরাসরি উৎসবেই যোগ হচ্ছে টিএন নিউজ, নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।